ষড়যন্ত্র করার জন্য তো তাদের সব রিসোর্স এলিমেন্ট সব রেডি। এখনো তো প্রশাসনে তাদের লোকজনই বসা। তারা তো ইনফরমেশন হচ্ছে সবচেয়ে বিগেস্ট উইপন। আপনি ভারত যদি চায়, তো ভারত তো বাংলাদেশে কি হচ্ছে সব ইনফরমেশন তো সে মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছে। বিকজ মানে ওই পন্থী লোকজনই তো এখনো বসে আছে সব জায়গাতে। দে ক্যান প্রোভাইড দেম লাইক এভরি ইনফরমেশন। সো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কি ব্যক্তির নাকি না প্রবলেমটা সিস্টেমের? সো এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা একটা সিস্টেম দাঁড় করেন। যারা বিগত সরকারের আমলে বঞ্চিত ছিল অথবা কোনো সুবিধা নেয়নি, যোগ্য লোক, এদেরকে একটি সিস্টেম দাঁড় করাতে হবে আপনার, যে এই সিস্টেমের আওতায় আমি তাদেরকে নিয়োগ দিব, এবং তাদেরকে একটি চ্যালেঞ্জও আপনার দিতে হবে, একটা টাস্কিংও করতে হবে। শুধু বঞ্চিত এই দেখে আপনি একজনকে একটা জেলার এসপি করে দিলেন এবং তাকে কোনো টাস্কিং দিলেন না, তাহলে কিন্তু হবে না। আপনার একটা একটা স্পেসিফিক টার্গেট এবং টাস্কিংও কিন্তু করতে হবে, যে তোমার নেক্সট 3 মান্থসের টার্গেট হচ্ছে এইটা। যেমন আপনি দেখবেন এর আগে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার যারা ছিলেন, যেমন বিচারপতি লতিফুর রহমান, ওনার কথা আমি বলবো। উনি কিন্তু শপথ গ্রহণ করার আগে ওনার রেডি ছিল লিস্ট। উনি এসেই কিন্তু ইমিডিয়েটলি জেলাগুলোতে এসপি ডিসি এগুলোকে উনি তাদেরকে কিন্তু পরিবর্তন করে ফেলেন, এবং ওনাদেরকে উনি সুনির্দিষ্ট টার্গেট দেন যে আমাদের এই সুষ্ঠু নির্বাচন করার জন্য এই জিনিসগুলো করতে হবে। সো ইউ গাইস ডু ইট। সো এরকম একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন কিন্তু নাই এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, দুঃখজনক হলেও সত্যি। প্লাস আপনি যদি লোয়ার লেভেলে যদি চিন্তা করেন, মানে পুলিশে যেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট অফিসার যারা, স্পেশালি ইন্সপেক্টর টু ডাউনওয়ার্ড একদম আপনার কনস্টেবল পর্যন্ত, তাদের ক্ষেত্রে একটা, তাদের যে এই যে ইনঅ্যাকশন, এতদিন তারা ছিল, তাদের ছিল ফুল ফুল অ্যাকশন মোডে তারা ছিলেন, এখন তাদের মধ্যে একটা ইনঅ্যাকশন। এটার একটা বড় রিজন হচ্ছে, ধরেন কোনো একটা থানাতে কোনো একজন সাব ইন্সপেক্টর কাজ করেন, এখন ওই এরিয়ার লোকজন কিন্তু তাকে চিনে ফেলে। কারণ পুলিশের কাজটা আর্মি থেকে ভিন্ন এই কারণে, আর্মি কিন্তু পাবলিকের সাথে তেমন একটা তাদের মেশা মেলামেশার তেমন একটা দরকার হয় না। কিন্তু পুলিশ কিন্তু হাইলি এঙ্গেজড উইথ উইথ দ্য করেসপন্ডিং কমিউনিটি। এবং পুলিশের একটা কোয়ালিটি খুবই ভালো, তারা কিন্তু খুব দ্রুত মানুষের সাথে মিশে যেতে পারে। এখন যেই সাব ইন্সপেক্টর সে ধরেন মতিঝিল থানাতে কর্মরত ছিল এতদিন, এবং সে এই আন্দোলনে গুলি টুলি চালিয়েছে অথবা আপনার সে ডিউটি পালন করেছে, এখন ওই ওই থানার লোকজন কিন্তু জানে যে এই সাব ইন্সপেক্টর হচ্ছে এই সমমনা বা এই আদর্শে। এখন আপনি যদি ওনাকে ইমিডিয়েটলি অন্যত্র পোস্টিং করেন, কথার কথা আপনি তাকে মাদারীপুর পোস্টিং করলেন, বা আপনি অন্য একটা জেলাতে আপনি পোস্টিং করেন, অন্য একটা অনেক দূরবর্তী কোনো কোথাও পোস্টিং করলেন, ওখানে কিন্তু উনি একটা সুযোগ পাচ্ছে। ওনার ব্যাকগ্রাউন্ড কিন্তু কেউ ঘাটবে না, তখন উনি কিন্তু খুব দ্রুত মানুষের সাথে মেশার একটা সুযোগ পাচ্ছে। ওনার একটা নিউ চ্যালেঞ্জ ওনার সামনে আসছে, একটা নিউ টাস্কিং ওনার সামনে আসছে। সো এভাবে আমি মনে করি ব্যাপক রদবদলের মাধ্যমে এটা ওদেরকেও কিন্তু দরকার, ওরাও কিন্তু এটা চাচ্ছে। এবং আরো একটা ব্যাপার, আমি যেই যেই উদাহরণটা প্রথমে দিলাম, যে ওই যে মোহাম্মদপুর থানাতে যে ওইটাতে অলরেডি আইও চেঞ্জ হয়ে গেছে 2বার, এবং অনেক থানাতে কিন্তু মানে এই 2 মাসের মধ্যে 2-3বার করে ওসি চেঞ্জ হয়ে গেছে। তো সবাই কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে। তো আপনাকে তাদেরকে একটা সাইকোলজিক্যাল সেফটি দিতে হবে। আপনি তাদেরকে চেঞ্জ করেন, আপনি ট্রান্সফার করেন, পোস্টিং করেন, কিন্তু আপনি একটা স্টেবিলিটি নিয়ে আসতে হবে। তাদেরকে একটা সুনির্দিষ্ট জায়গাতে একটা টাস্কিং দিয়ে ইয়ে করতে হবে, তাদেরকে একটা অ্যাসাইন করতে হবে। আপনি যদি জাস্ট সিম্পলি সে ওই আমলে এই অবস্থানে ছিল এই জন্য আপনি তাকে পোস্টিং দিয়ে দিলেন, ট্রান্সফার করে দিলেন বাজে জায়গায় পোস্টিং, বাজে জায়গায় ভালো জায়গায় বলতে করতে কোনো কথা নেই। একটা ইন সার্ভিস ট্রেনিং এ আপনি একজন পুলিশ অফিসারকে পোস্টেড করলেন, তার কি ওখানে কোনো কাজ নাই? তার তো ওখানেও একটা ডিউটি থাকবে, তার একটা ওখানেও তো একটা টাস্কিং থাকবে। ওই টাস্কিংটাও তো সে ঠিকভাবে করবে না। সো আপনার আপনার এই জিনিসগুলোকে ক্লিয়ারলি ডিফাইন করতে হবে, যে এই নেক্সট 6 মান্থে বা নেক্সট 1 ইয়ারে এই টার্গেটগুলো তোমাদের ফিল আপ করতে হবে, এবং সেই অনুযায়ী তাদেরকে অ্যাসেস করতে হবে। যেটা একটু আগে আপনারা বলছিলেন যে একটি মনিটরিং সেল করা যেতে পারে। হ্যাঁ, একটা মনিটরিং সেল আপনি করেন, যার মাধ্যমে এই যে টাস্কিংগুলো তাদেরকে দেওয়া হবে, এই টার্গেটগুলো তাদেরকে দেওয়া হবে, এই জিনিসগুলো তারা যাতে ঠিকভাবে করে। অ্যাজ ওয়েল অ্যাজ যেই জিনিসটা যেটা হচ্ছে এখন, সরকারি কর্মকর্তা যারা আছেন বা কর্মচারী, তারা আহ, অনেকেই ইনঅ্যাকশনে আছেন এই জন্য যে তাদের মধ্যে অনেকের মধ্যে ভয়, যেহেতু তারা আগের যেই সরকার এর সাথে একদম ফুললি এঙ্গেজড ছিল, তাদের মধ্যে অনেকের মধ্যে একটা আনরিয়ালিস্টিক ভয়। আমি আনরিয়ালিস্টিক বলবো না এই কারণে যে ফিউচারকে আসলে মানে আহ, কি ফিউচারে কি হবে এটা আমি আপনি আপনারা কেউই বলতে পারবো না, কিন্তু আমরা বিশ্বাস করি বা ধারণা করতে পারি এরকম যে আওয়ামী সরকার আর আসবে না। কিন্তু এখন তাদের ধারণা হচ্ছে, অনেকেই যারা ফুললি এঙ্গেজ ছিলেন তাদের মধ্যে এরকম আনরিয়ালিস্টিক হলেও বা একটু ফানি হলেও তাদের মধ্যে এই ফ্যান্টাসি বা এরকম ইয়ে কিন্তু আছে যে আবার হয়তো 8-10 বছর পরে আওয়ামী লীগ সরকার চলে আসবে। তো তখন আসলে আমার যে এখন অ্যাকশনগুলো আছে এগুলোকে আমিও তো তখন আবার মানে এটা পুলিশের মানে
পুলিশের একটা একটা গ্রুপের অংশ মধ্যে কিন্তু ধারণাটা আছে। একটা একটা গ্রুপ কিন্তু এরকম ধারণা মনে করে, সেটা আপনার আমার কাছে হয়তো আনরিয়ালিস্টিক বা একটু বেশি হাস্যকর মনে হতে পারে, কিন্তু তাদের কাছে সেই ধারণাটা কিন্তু, এবং কারো ধারণা আছে, এটা কিন্তু আপনাকে ফ্যাক্ট হিসেবে মেনে নিতে হবে। সো তাকে আপনি যদি অ্যাক্টিভ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের এই যেই অফিসারগুলো যাদেরকে কমান্ডিং পোস্টে আপনি অ্যাসাইন করবেন বা আপনি টাস্কিং করবেন, তাদের ডিউ ডিলিজেন্সও কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। যেমন আপনি আরেকটা বিষয় আমি এখানে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলবো, যে আমি যদিও নিজে পুলিশ অফিসার, তারপর আমি বলবো যে প্রত্যেকটা মামলা যে হচ্ছে এখন, শেখ হাসিনাকে প্রধান আসামি রেখে, স্বরাষ্ট্রমন্ত্রীকে সেকেন্ড আসামি রেখে, এই মামলাগুলোতে কতজন পুলিশ অফিসারের নাম আপনি পাচ্ছেন? অনেকগুলো মামলা আছে, আপনি দেখবেন একজন পুলিশ অফিসারের নামও নাই। সো আপনি যতই তাকে হুকুমের গোলাম বলেন বা যাই বলেন, শেখ হাসিনা কিন্তু নিজে গুলি চালান নাই, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কিন্তু গুলি চালান নাই। এবং ছাত্রলীগ, যুবলীগ, তাদের কথা আপনি বলতেছেন, তাদের হাতে কিন্তু, তাদের হাতেও কিন্তু লিথাল উইপন তেমন একটা ছিল না। তাদের হাতে অনেক গুটি কয়েকের হাতে হয়তো উইপন ছিল, কিন্তু মূল এখানে কিন্তু পারপেট্রেটর ছিল কে? ওই সময় যারা ডিউটিরত পুলিশ অফিসার যারা ছিল, রাইট? এবং আমরা দেখেছি ওই সময় যে আপনি হয়তোবা একজন কমান্ডিং অফিসার হয়তোবা তাকে বললেন, ধরেন কথা কথা ডিএমপি কমিশনার ছিলেন হাবিবুর রহমান, উনি হয়তো বললেন এই তোমরা গুলি করো, চায়না রাইফেল গুলি করো। কিন্তু উনি কি এভাবে বলে দিয়েছেন যে একদম ছাদে যে ঝুলবে তাকেও তুমি গুলি করবা, তাকেও তুমি 4 রাউন্ড গুলি করবা? আপনি বলেন আমাকে। তাহলে ওই ওই তারা যদি এখন দায় মুক্তি চায় যে না আমরা হুকুমের গোলাম ছিলাম, এটা তো হবে না, এটা তো বিশ্বাসযোগ্য নয়। এবং তাদেরকে কিন্তু কেউ নামও তাদের জানে না। এবং আপনি স্বাভাবিকভাবে ওই সময় যারা আন্দোলন আন্দোলন করেছিল, ধরেন উত্তরার একটা ছেলে, সে মোহাম্মদপুর চলে চলে আসছে, অথবা ঢাকা ভার্সিটির এরিয়াতে চলে আসছে, সে কিন্তু জানে না ওই জায়গার পুলিশ অফিসারের নাম কি। আর ঢাকা শহরে কিন্তু কেউই তেমন একটা কোন কোন থানায় কোন পুলিশ অফিসার কিভাবে কাজ করে, সেটা কিন্তু সবার কিন্তু সেই আইডিয়া কিন্তু নাই। সো কাজেই এই মামলাগুলো যে হচ্ছে, আপনি দেখবেন ভেরি ফিউ, আমি নিজে 2-4টা মামলার এজাহার দেখলাম প্লাস এফআইআর দেখলাম, এখানে আমি দেখলাম যে এখানে পুলিশ সদস্যদের সংখ্যা কিন্তু খুব কম, নাই বললেই চলে। এবং এই ক্ষেত্রে আপনি দেখবেন যে তারা এখানে এখানে আইন দেখাবে বা তারা নিউট্রাল রোল প্লে করার চেষ্টা করবে কিভাবে, যে কোনো অভিযোগ না আসলে আমরা কিভাবে মামলা নিব। আর অভিযোগ তো কেউ এভাবে, তো আপনি পুলিশ অফিসারের সবার নাম তো আপনার মুখস্থ নাই, বা যারা গুলি চালিয়েছিল তাদের তো আপনি এখন, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু মেইন অপরাধী যারা, তারা কিন্তু পার পেয়ে গেল। আর এক্ষেত্রে ওই এলাকাতে ধরেন যুবলীগ করলো বা ছাত্রলীগ করলো, তারা শুধুমাত্র এই সমর্থন করার কারণে আপনি তাদেরকে মামলার আসামি করছেন। আর যে গুলি চালালো তার নামই আপনি এফআইআর এ রাখছেন না। তাহলে ব্যাপারটা কেমন হলো? সো এই ক্ষেত্রে আমি বলবো যে যারা কমান্ডিং পোস্টে আসেন, তাদের ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করতে হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে তাদের রেসপেক্ট করতে হবে। যেমন একটা নিউজ কয়েকদিন আগে, আমি আপনাকে লিঙ্কও দিয়েছিলাম, একটা নিউজ চলে এসেছে কয়েকদিন আগে, যে কয়েকজন গুটি কয়েক পুলিশ কর্মকর্তা নাকি ইমিগ্রেশনের থ্রুতেই তাকে নাকি তারা পালিয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে স্পেশাল ব্রাঞ্চও তাদেরকে কিছু বলে নাই বা কিছু বলছে না। তো এই এই ব্যাপারগুলো কিন্তু ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করেই কিন্তু করতে হবে। এবং তারা কিভাবে, তারা যদি আমরা যদি তাদেরকে পালিয়ে যেতে সুযোগ দেই, এটা কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে একটা একটা মানে বিট্রে করা হচ্ছে কিন্তু। এটাও কিন্তু কাইন্ড অফ একটা অপরাধ। এখন এই বিষয়টাও কিন্তু দেখতে হবে। এবং পুলিশকে ওন করবে, এটা যেমন ঠিক, কিন্তু পুলিশে যারা অপরাধী আছে তাদেরকে যদি আমরা ওন করি, আমরা কিন্তু আবারও সেই পুনরাবৃত্তি ঘটাবো, আমরা কিন্তু আবারও সেই মনিরুল হাবিব বা এরকম বিপ্লব হারুন, এরকম লোকজন কিন্তু আমরা আবারও তৈরি করবো কিন্তু। সো কাজে আমি যেটা মনে করি যে আপনার একটা সিস্টেম দাঁড় করাতে হবে এখানে। যেটা মেইন জরুরি সেটা সিস্টেম সিস্টেম দাঁড় করানোটা খুবই জরুরি, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটাই আমি মনে করি যে এখন মেইন প্রায়োরিটি হওয়া উচিত, যে একটা সিস্টেম দাঁড় করানো। এক্ষেত্রে আরেকটু বলবো, এটা বলে আমি শেষ করব। আপনি দেখবেন যে একটা উদাহরণ আমি যদি দিই, যে ব্যক্তি, আগের গভর্নমেন্টের যেই একটা বিশাল প্রবলেম ছিল, যে ব্যক্তি আসতো, ওই ব্যক্তির স্টাইলে ডিপার্টমেন্ট চলতো। কিরকম, আমি 3জন আইজিপিকে আমি পেয়েছিলাম, জনাব শহীদুল হক, জাভেদ পাটোয়ারি এবং বেনজির আহমেদ। তো ওনারা তাদের যে ব্যক্তিগত যে এজেন্ডা ছিল, সেইভাবেই কিন্তু এন্টায়ার ডিপার্টমেন্ট কিন্তু চলতো। জি। আবার জাভেদ পাটোয়ারি মানে তাদের মতো করে চলতো। তো তার মানে কি, ব্যক্তি চলে গেলে তার সিস্টেমও চলে যায়। কিন্তু এটা কিন্তু আপনি দুনিয়ার উন্নত কোনো দেশে আপনি এটা 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 কিন্তু পাবেন না। হুম। একটা উদাহরণ আমি আপনাকে দিই, যেই অফিসার ইনচার্জ, বাংলাদেশের যেই অফিসার ইনচার্জ থানাতে, যার কাছে গিয়ে ফ্রিতে কোনো লোক কোনো সার্ভিস পায় না, কথিত আছে। আপনি দেখবেন যে আমার এই কথার সাথে হয়তো বা খুব কম দর্শকই দ্বিমত পোষণ করবেন, যে আজ পর্যন্ত তারা কোনো থানাতে গিয়ে অফিসার ইনচার্জের কাছ থেকে ফ্রিতে কোনো সার্ভিস পেয়েছেন। এবং মামলা করতে কিন্তু কোনো টাকা লাগে না আজ পর্যন্ত। আহ, আহ, এই আইডিয়াটাই আমরা
নষ্ট করে দিয়েছি, যে মামলা ইজ ফ্রি। আপনি দেখবেন যে মানুষ মামলা করতে যায়, আপনি নিজেও যদি মামলা করতে যান আপনি পকেটে টাকা নিয়ে যাবেন কেন? দের ইজ নো চার্জ, রাইট? সো এই ওসিটাই কিন্তু আপনি দেখবেন সে যখন ইউনাইটেড নেশনস এর যখন সে মিশনে যাচ্ছে, ইউএন মিশনে সে যখন যাচ্ছে, ডিপিকেও যেটাকে আমরা বলি, ডিপার্টমেন্ট অফ পিস কিপিং অপারেশনস, মানে পিস কিপিং মিশনে যখন যারা যাচ্ছে, তারা কিন্তু অ্যাওয়ার্ড পেয়ে আসছে তাদের ইন্টেগ্রিটি এবং অনেস্টির জন্য। সো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কি ব্যক্তির নাকি না প্রবলেমটা সিস্টেমের? সো এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা একটা সিস্টেম দাঁড় করান। শুধুমাত্র সিস্টেমটা বঞ্চিত, খুবই চমৎকার ইয়ে শুধুমাত্র বলুন। শুধুমাত্র ওই আমলে আমি প্রমোশন পাই নাই, এই জন্য এর ভিত্তিতে আপনি একটা ইয়ে করবেন, এটা 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 কাইন্ডলি করবেন না। এটা সেম জিনিসেরই কিন্তু রিপিটেশন হবে, এবং দিন শেষে মানুষ কিন্তু বলবে ওই ওই একটা, যেমন আফসোস লীগের কথা আমরা যেরকম ভাবে শুনি, যে যেই লাউ সেই কদু, তারা কিন্তু এই কথাটা বলার জন্য মুখিয়ে আছে কিন্তু। এবং যেটা আপনি ষড়যন্ত্রের কথা বললেন, ষড়যন্ত্রের কথা বললেন, ষড়যন্ত্র করার জন্য তো তাদের সব রিসোর্স এলিমেন্ট সব রেডি। এখনো তো প্রশাসনে তাদের লোকজনই বসা। তারা তো ইনফরমেশন হচ্ছে সবচেয়ে বিগেস্ট উইপন। আপনি ভারত যদি চায়, তা ভারত তো বাংলাদেশে কি হচ্ছে সব ইনফরমেশন তো সে মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছে। বিকজ মানে ওই পন্থী লোকজনই তো এখনো বসে আছে সব জায়গাতে। দে ক্যান প্রোভাইড দেম লাইক এভরি ইনফরমেশন। সো জি। এটা বলবো যে সিস্টেম ডেভেলপ করা আমাদের মধ্যে, এই আমার মধ্যে। আমাদেরকেও এখন ওদিকে যেতে হবে। আমরাও এখন হস্তক্ষেপ করার একটা সুযোগ নিতে হবে আমার মনে হয়। যদি হস্তক্ষেপ করে আমরা কেন করবো না? সাগর ভাই, আহ, আমি আমি একটু শেষ করতে ফরহাদ হবে। ভাইয়ের সাথে একটু অ্যাড করি, এই যে আমাদের যে, আমি জাস্ট একটা ভিডিও আপনাদেরকে একটু দেখাই। দেখতে, দেখা যাচ্ছে না কি এটা? 1 মিনিট 1 মিনিট। না, আপনার ওই যে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড থাকার কারণে ওটা দেখা যাচ্ছে না। এটাই তো, এটাই দেখিয়েছে একটু আগে যে আমাদের এক দর্শক। হ্যাঁ, হ্যাঁ, আমাদের এক দর্শক এটাই দেখিয়েছে। এটা কি ত্রিপুরার মুখ্যমন্ত্রী, এই তো? শোনা যাচ্ছে না? আচ্ছা, এটা হচ্ছে মূলত পার্বত্য চট্টগ্রামের যে ও আচ্ছা। অস্থিতিশীল পরিবেশ, সেখান থেকে তারা সরাসরি বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে, যে যতদিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভারতের অংশ না হবে, ইটস ক্লিয়ার কাট, তারা স্টেটমেন্টে বলছে ততদিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে তারা সেনা অবস্থান বা সেনা আইন বা এদেশে তারা এটা মানবে না। অর্থাৎ শুধুমাত্র ভারতের কেন, আমি আমার দেশের মধ্যেও থেকেও কিন্তু এইভাবে কিন্তু সরাসরি বাই নেম আওয়াজ তুলছে, এবং তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য লোকজন যথেষ্ট আছে। ভারতের সাথে যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের যে অংশ বর্ডার, আমি ব্যক্তিগতভাবে চাকরি করার সময় আমি দীর্ঘ সময় পার্বত্য চট্টগ্রামে জি। চাকরি করেছি, আমরা বুঝেছি। পার্বত্য নিয়ে হ্যাঁ, আমরা আলোচনা করবো, বা পার্বত্য অঞ্চল নিয়ে আমাদের কাছে মনে হয় ষড়যন্ত্র অনেক বেশি গভীরে রয়েছে, অনেক এবং এই আছে। নিয়ে আমরা কথা বলবো অবশ্যই। প্রিয় দর্শক, আজকে আমরা এখানে রাখি। কাল 9:30 থেকে 9টার ভিতরে আপনাদের সামনে আবারও অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে হাজির হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শেয়ার করুন অনুষ্ঠানটিকে। ভালো লাগবে। শুভরাত্রি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আসসালাম। সবাই।